স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটিতেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মায়ের কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একথা তোমরা সবাই জানো। আর আজকে সেই কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্যই আমি তোমাদের সামনে এনেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা আফ্রিকা। আজকে আমি তোমাদের সামনে এই আফ্রিকা কবিতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়, কবিতা আফ্রিকা। আফ্রিকা কবিতাটা 1936-37 খ্রিস্টাব্দ নাগাদ পত্রকূট নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। 1936 সাল, অতএব বুঝতেই পারছো তোমরা যে এরপরেই কিন্তু 1939 সালে কি হয়েছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। কাজে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আর ঠিক এই সময় কবিতাটা কবি প্রকাশ করেছিল। কাজে সেই কবিতার মধ্যে সেই সাম্রাজ্যবাদী একটা ভয়ঙ্কর অবস্থার ছায়া পড়বে না এমনটা তো হতেই পারে না। যাই হোক, এই আফ্রিকা কবিতা এমন একটা পটভূমিতে কবি রচনা করেছেন যে সময়টা ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ না, সারা বিশ্ব জুড়ে মানুষের মধ্যে একটা সাম্রাজ্যবাদী লোভ প্রচন্ডভাবে প্রকাশিত হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন দেশ একটা যুদ্ধাঙ্গী রূপে নিজেদের প্রকাশ করছে। ঠিক সেরকম একটা পরিস্থিতিতে কবিতাটা রচিত হয়েছিল। যাই হোক, এই কবিতার মধ্যে আমরা আফ্রিকাকে দেখেছি। সেই আফ্রিকা, যে আফ্রিকা মহাদেশের প্রতি কবির একটা ভালোবাসা, একটা আক্ষেপ, যাকে অবহেলা করা হয়েছে বলে একটা আক্ষেপ চলে পড়েছে। এই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা খুব মন দিয়ে শুনবে, তাহলে এই আফ্রিকা মহাদেশের প্রতি একটা যে অবহেলা, সেই ছবিটাও কিন্তু তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে। যাই হোক, আমি শুরু করছি কবিতা, এবং কবিতা পড়তে পড়তে তোমাদের বিষয়টা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, সেটাই আমি বিশ্বাস করি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। অর্থাৎ একটা বিশেষ সময়ের প্রতি ইঙ্গিত করেছেন কবি। কোন বিশেষ সময়? পৃথিবী সৃষ্টির সেই আদিম লগ্নের প্রতি কবি একটা ইঙ্গিত দিয়েছে। আমরা জানি যে সৃষ্টির প্রথম অবস্থাতেই আজকের যে পৃথিবীর রূপ আমরা দেখি তেমনটা ছিল না। একটা বিভিন্ন বড় 3 ভাগ জল 1 ভাগ স্থল আমরা জানি পৃথিবীর। কিন্তু এই যে একটা সৃষ্টি, একটা মহাদেশ, এই মহাদেশ একটা অংশ থেকে এক এক সময় বিচ্ছিন্ন হয়েছে। এই যে রূপ বদলেছে, বিভিন্ন পৃথিবীর যে রূপটা বদলেছে, এক এক সময় এক একটা অঞ্চল বিচ্ছিন্ন হওয়া, এক এক অংশ থেকে এক একটা অংশকে আলাদা করে দেওয়া, জলোচ্ছ্বাস এগিয়ে যাওয়া, এক একটা খাল তৈরি হওয়া, এক একটা ছোটখাটো মহাসাগর গড়ে ওঠা, এই বিভিন্ন রকম টালমাটাল অবস্থার মধ্যে থেকে আস্তে আস্তে আমাদের আজকের পৃথিবী গড়ে উঠেছে। কবি বলছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগ। উদ্ভ্রান্ত মানে একেবারে ছন্ন ছাড়া একটা যুগ, যে সময় কোনো কিছু সৃষ্টি একেবারে স্থির নয়, আরো সৃষ্টি হচ্ছে, তার রূপ বদলাচ্ছে বা বিভিন্ন রকম আকার বদলাচ্ছে, পৃথিবীটা যেন বারে বারে পরিবর্তিত হচ্ছে। কাজে উদ্ভ্রান্ত সেই আদিম যুগের কথা কবি বলেছেন। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী, এখানে স্রষ্টা অর্থাৎ ঈশ্বরকে কবি বুঝিয়েছেন। ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করছেন, তখন নিজের প্রতি যেন তার একটা সন্তুষ্টি বোধ ছিল না, একটা অসন্তোষ, সন্তুষ্টের অভাব। নিজের প্রতি নিজের যখন সন্তুষ্টির অভাব হয়, তখনই সেই অসন্তোষটা নিজের মধ্যে গড়ে ওঠে। না, এমনটা নয়, আরো অন্যরকম হলে ভালো হতো। এই যে একটা অসন্তোষ, সেই দিকটাকে কবি উল্লেখ করেছেন। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বিধ্বস্ত বলতে একেবারে তছনছ করে দেওয়া, ভেঙে গড়ে আবার গড়া। একেই বলছে নতুন সৃষ্টি। একটা সৃষ্টি ঈশ্বর তৈরি করেছেন, একটা কিছু সৃষ্টি করেছেন, কিন্তু সেটাকে ভেঙে আবার নতুন করে গড়ছেন।
এই যে একটা সৃষ্টির উন্মাদনা, একটা সৃষ্টি মানে সৃষ্টির যে আনন্দ উল্লাস, সেই সৃষ্টি সুখের উল্লাস, সেই সময়কেই যেন কবি এখানে উল্লেখ করেছেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, মানে ঘন ঘন মাথা নাড়া, না না এটা ঠিক নয়, এমনটা নয়, অমনটা হলে ভালো হতো, এই রূপকেই কবি বোঝাতে চেয়েছেন। অধৈর্য মানে ধৈর্য হারা হয়ে পড়েছে পৃথিবী, মানে স্রষ্টা, সরি পৃথিবী না, স্রষ্টা ধৈর্য হারা হয়ে পড়েছে, ঠিক মেনে নিতে পারছে না যে তার কোন সৃষ্টিটা পৃথিবীর প্রাণীদের জন্য শুভ হতে পারে কিংবা ভালো হতে পারে, এমন একটা অধৈর্যের চিত্র কবি এখানে অঙ্কন করেছেন। রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র কেন? একটা উন্মত্ততা, একটা তাণ্ডব, সমুদ্রের মধ্যে একটা তাণ্ডব নৃত্য চলছে, সমুদ্রের জলের দিক থেকে ওদিক সেদিক এরকম একটা হয়ে পড়ছে, বিভিন্ন স্থলভাগের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সমুদ্র, বিভিন্ন স্থলকে ভেঙে দুটুকরো করে দিচ্ছে, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, এই জন্যই বলা হয়েছে রুদ্র সমুদ্র। রুদ্র সমুদ্রের বাহু মানে একটা জলোচ্ছ্বাস, একটা অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া। বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, অর্থাৎ আমাদের পৃথিবীর দুটো দিক, একটা হচ্ছে প্রাচ্য, একটা হচ্ছে পাশ্চাত্য। এই প্রাচ্যের মধ্যে পড়ছে ইন্দো এশিয়া, অর্থাৎ এশিয়া মহাদেশটা পড়ছে প্রাচ্যে, আর পাশ্চাত্য অর্থাৎ পশ্চিম সেদিকে পড়ছে ইউরোপের দেশগুলো, ইউরোপের বিভিন্ন কান্ট্রি আর কি, সেগুলো পড়ছে। কবি বলছেন এই প্রাচ্যের এশিয়ার অন্তর্ভুক্ত ছিল আফ্রিকা, ইন্দো এশিয়ার অন্তর্ভুক্ত ছিল আফ্রিকা, সেই আফ্রিকাকে মানে সমুদ্রের একটা বাহু বিচ্ছিন্ন করে দিল প্রাচ্য থেকে। এই যে সুয়েজ খাল থেকে, সুয়েজ খালের দ্বারা আফ্রিকা বিচ্ছিন্ন হয়েছে, সেই ঘটনার কথা কবি এখানে উল্লেখ করেছেন। এখানে একটা ভৌগোলিক পর্যায়কে কবি তুলে ধরেছেন। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। একটা সুন্দর রূপের কথা কবি বলেছেন। সুন্দর রূপ মানে আফ্রিকার একটা নিজস্ব রূপকে কবি এখানে প্রকাশ করেছেন। বলছেন বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি কাকে বলে? বৃহৎ বৃহৎ বৃক্ষকে বনস্পতি বলে আমরা জানি। বলছে তোমাকে সৃষ্টিকর্তা বড় বড় গাছের নিবিড় আলিঙ্গনে বেঁধে ফেলেছে, মানে সেই নিবিড় বলতে ঘন, সেই ঘন পাহারা দিচ্ছে, মানে আফ্রিকা মহাদেশকে যেন পাহারা দিচ্ছে কারা? সেই বড় বড় বৃক্ষগুলি। এরকম ভাবে স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা তোমাকে তৈরি করেছে। কৃপণ আলোর অন্তঃপুরে, তুমি চলে গেছো কোথায়? একেবারে অন্দরমহলে। কার অন্দরমহলে? কৃপণ আলোর, অর্থাৎ যেখানে আলো পৌঁছায় না। আলো পৌঁছায় না মানে এত ঘন জঙ্গল, এত বড় বড় বৃক্ষ যে সেখানে একটা ছায়ার মতো, মানে মাথার উপর, আফ্রিকা মহাদেশের মাথার উপর একটা ছায়া বৃত্ত রচনা করেছে, আর তার তলায় অন্তরীণী মানে একেবারে অভ্যন্তরে অবস্থান করছে কি না আফ্রিকা। কৃপণ আলো বলা হয়েছে কেন? আলো যেখানে কৃপণতা করে, অর্থাৎ পৌঁছায় না, নিজেকে উজাড় করে না দেওয়াকেই কৃপণতা বলে। এখানে আলোর কৃপণতার কথা কবি উল্লেখ করেছেন। এখানে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে আফ্রিকার যে ভৌগোলিক অবস্থান, সেখানে অবস্থানটা এমন একটা জায়গায় যেখানে সূর্যের আলো কিন্তু মানে প্রায় সরাসরি পড়ছে, ফলে কি হচ্ছে? প্রচন্ড সূর্যের তেজ আফ্রিকা মহাদেশের উপর পড়ছে, কিন্তু যেহেতু বড় বড় বৃক্ষ তার উপর আচ্ছাদনের মতো সৃষ্টি করে আছে, তাই আফ্রিকা মহাদেশের মধ্যে আলো পৌঁছচ্ছে না। আর যেহেতু সূর্যের তেজ ওখানে প্রচন্ড বেশি, একটা ভৌগোলিক পরিবেশ ওখানকার প্রাণীদের মানে মানুষকে একটা কালো রূপ দিয়েছে, তাদের চামড়ার রং কিন্তু কালো, এটা তোমরা মনে রাখবে, এটাও তোমাদের প্রয়োজনে লাগবে কবিতার প্রয়োজনে। এরপর কবি কি বলছেন? সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। সেখানে নিভৃত অবকাশে, খুব সুন্দরভাবে কবি একটা বিশেষ বিষয়কে বলেছেন। নিভৃত মানে নিরালা, একাকী। অবকাশ, অবকাশ মানে কর্মহীনতা। অবকাশ কাকে বলে? যখন আমাদের অঢেল অফুরন্ত সময়, কর্মচঞ্চল জীবন থেকে একটা বিশ্রাম, তাকেই তো অবকাশ বলে। আফ্রিকা যেহেতু বহুদিন, দীর্ঘদিন ধরে সভ্যতার আলো পায়নি, সভ্য দেশগুলো থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তাই কর্মহীন ছিল। আদিমতা সেই আফ্রিকাকে গ্রাস করেছিল, সেই কারণে দীর্ঘ একটা অবকাশের মধ্যে বাস করছিল কে না আফ্রিকা মহাদেশ। তাই কবি বলেছেন নিভৃত অবকাশে, নিরালা একাকী অবকাশ যাপন করছিলে তুমি আফ্রিকা।
সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। আর সেই সময় আফ্রিকা কি সংগ্রহ করছিল? দুর্গমের রহস্য, অর্থাৎ দুর্গম। দুর্গম শব্দটার অর্থ কি? যা সহজে অতিক্রম করা যায় না, যেখানে যেতে গেলে কষ্ট সাধন করতে হয়। সেই দুর্গমতা কাকে বলে? সেই দুর্গমতার রহস্যটা আসলে কি? কেন তাকে দুর্গম বলে? কেন সেখানে যেতে গেলে প্রচুর পরিশ্রমের দরকার? সেই রহস্য ভেদ করা খুব কঠিন। কেন? এই বিষয়টার রহস্য সন্ধান করছিল কে? না, আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশকে কবি এখানে একটা মানবাত্মার রূপ দিয়েছেন, যেন একটা মানুষের মতো কল্পনা করেছেন কবি আফ্রিকা মহাদেশকে। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রথমেই বলবো চেতনাতীত মন কেন? চেতনাতীত অর্থাৎ চেতনা যুক্ত অতীত, অর্থাৎ চেতনা যেখানে অতীত। অতএব বলতে চাইছে আফ্রিকা যেহেতু কোনো মানব সত্তা নয়, কবি মানব সত্তা রূপে আফ্রিকাকে কল্পনা করছেন মাত্র, কিন্তু আফ্রিকা একটা মহাদেশ, তার মধ্যে কোনো জীববৃত্তি নেই, প্রাণহীন একটা সত্তা, সেই কারণে তার চেতনাহীন। এবং তাই বলছে সেই চেতনাহীন মনে তুমি কি করছিলে? চিনছিলে জলস্থল। জল কি, স্থল কি? আকাশের দুর্বোধ্য সংকেত। আকাশ একটা মহাশূন্য, সেই মহাশূন্যের যে দুর্বোধ্য সংকেত। দুর্বোধ্য কেন? যা সহজে বোঝা যায় না, যা বোঝা কঠিন। আকাশকে বোঝা তো কঠিন, আকাশের মধ্যে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে, সেটা বোঝা খুব কঠিন। সেটাকে বোধহয় বুঝছিল কি না আফ্রিকা। কারণ আফ্রিকা মহাদেশের যে একটা জঙ্গলাকীর্ণ পরিবেশ, সেই পরিবেশের মধ্যে দিয়ে বহু ঘটনা ঘটে গেছে। তোমরা যারা চাঁদের পাহাড় পড়েছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেই চাঁদের পাহাড় উপন্যাসটা পড়লেই কিন্তু সেই রূপগুলো দেখা যায়। প্রকৃতির সমস্ত রূপকে যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঢেলে দিয়েছেন তার চাঁদের পাহাড় উপন্যাসে। আর সেই প্রকৃতির দুর্গেয় রহস্যকে ভেদ করছে কে? না আফ্রিকা মহাদেশ, যেন একটা মানব সত্তা হিসাবে। কিন্তু চেতনাতীত কি? কেন চেতনাতীত? যেহেতু সত্যিই সে মানব সত্তা নয়। বিদ্রুপ করছিলে ভীষণকে। ভীষণকে বিদ্রুপ করছিলে। এখানে ভীষণ শব্দটার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। আমরা এই ভয়ঙ্কর শব্দটার মধ্যে দিয়ে কি বুঝতে পারি? যে একটা বিভীষিকাময় বিষয়, কিন্তু বিভীষিকাটা কতটা, ভয়ঙ্করটা যে কতটা, কোথায় তার শেষ, সেটা কিন্তু কেউ জানে না। মানুষ জানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর, কিন্তু সেই ভয়ঙ্করের সীমা যে কত দূর বিস্তৃত সেটা কিন্তু আমরা কেউ জানি না। কাজেই বিদ্রুপ করছিলে ভীষণকে, এই কথাটার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে আফ্রিকা মহাদেশের যে ভীষণতা, যে ভয়ঙ্করতা, সেই জঙ্গলের যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপ ভীষণ মানে ভয়ঙ্কর যে ভীষণতার যে শব্দটা, তাকে যেন বিদ্রুপ করছে। অর্থাৎ আফ্রিকার ভয়ঙ্করতা পৃথিবীর সমস্ত ভয়ঙ্করতাকে যেন ছাড়িয়ে গেছে, ছাপিয়ে গেছে, এটাই কবি বলতে চাইছেন। তাই তুমি বিদ্রুপ করছো তাকে। মানুষ কখন কাউকে বিদ্রুপ করে? যখন তার কাছে অঢেল সেটা থাকে এবং অন্যেরা সেটা নিয়ে অহংকার করতে আসলে তাকে ঠাট্টার ছলে দেখে। বিদ্রুপ এখানে তামাশা, ঠাট্টা, তখন তাকে ঠাট্টার ছলে দেখে, বিদ্রুপাত্মক একটা ভঙ্গিতে দেখে, তাচ্ছিল্যের ভঙ্গিতে দেখে। এখানে আফ্রিকার ভয়ঙ্করতা পৃথিবীর সমস্ত ভয়ঙ্করতাকে যেন বিদ্রুপ করছে। বিরূপের ছদ্মবেশে। বিরূপ কেন? যেখানে পৃথিবীর সমস্ত দেশগুলো অনেকটা এগিয়ে গেছে, আফ্রিকা সেখানে অনেকটা পিছিয়ে, এবং এই পিছিয়ে থাকাই যেন বিরূপতা, একটা প্রতিকূলতা, অর্থাৎ প্রতিকূল পরিবেশ সৃষ্টি করছে আফ্রিকা, যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, যেখানকার মানুষ আদিম প্রবৃত্তি নিয়ে আদিমতার মধ্যে বাস করছে, সেই যুগের কথা, সেই আফ্রিকার কথা কবি এখানে বলেছেন। তাই কবি বলছেন বিরূপের ছদ্মবেশে। আফ্রিকার যে রূপ, যে বেশ, সেটা যেন ছদ্মবেশ, কবির কাছে ছদ্মবেশ। কারণ কবি বিশ্বাস করেন আফ্রিকার এই বেশ চিরকালীন নয়, সেই বেশ থেকে আফ্রিকা নিজেকে মুক্ত করবেই। আফ্রিকা একদিন পৃথিবীর সভ্য দেশগুলোর মতো সভ্য হবেই। আজ তোমরা সেটা দেখতেও পাচ্ছ, আফ্রিকা কিন্তু এখন আর সেই চিরন্তন একটা আদিম যুগে পড়ে নেই। আফ্রিকার মানুষ এখন অনেক দূরে গিয়ে গেছে, বিভিন্ন জায়গায় আফ্রিকার নাম এখন আছে, সেটা কবি তৎকালীন সময়ে বসে কিন্তু দেখতে পেয়েছিলেন।
সংজ্ঞাকে চাচ্ছিলে হার মানাতে। সংজ্ঞা, এখানে সেই ভয়ের কথাই কবি বলেছেন। সংজ্ঞা মানে ভয়। বলছে পৃথিবীর সমস্ত ভয়কে তুমি হার মানিয়ে দিচ্ছিলে তোমার ভয়ঙ্কর রূপের কাছে, তোমার সংজ্ঞার কাছে। মানে তোমার যে রূপ, তোমার যে ভয়ঙ্কর একটা রূপ, আফ্রিকার যে ভয়ঙ্কর রূপ, যে ভয়ঙ্কর অন্ধকারময় রূপ, সেটা এতটাই তীক্ষ্ণ, এতটাই সাংঘাতিক যে পৃথিবীর সমস্ত ভয়ঙ্করতাকে ছাপিয়ে যাচ্ছিল তোমার সেই ভয়ঙ্কর রূপ। তাই তাচ্ছিল্য করে মানে তুমি সবাইকে হারিয়ে দিচ্ছিলে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। এখানে বলছে আপনাকে উগ্র করে। আফ্রিকাকে কবি বলছে আপনাকে মানে নিজেকে, আপন এখানে নিজেকে, আপনাকে মানে নিজেকে। বলছে তুমি নিজেকে উগ্র করে দিয়েছো। উগ্র মানে একটা রূঢ় ব্যাপার। তুমি নিজের রূপটাকে এতটাই উগ্র করেছো, এতটা রূঢ়ভাবে প্রকাশ করেছো যে বিভীষিকাময় প্রচন্ড একটা মহিমা তোমার মধ্যে জেগে উঠেছে, যেখানে একটা ভয়ঙ্কর রূপ জেগে উঠেছে। আর সেখানে তাণ্ডব করছে কে? দুন্দুভি নিনাদে তাণ্ডবের দুন্দুভি নিনাদ সেখানে শোনা যাচ্ছে। একটা যুদ্ধের একটা দামামা। সেই যুদ্ধ কিসের যুদ্ধ? বিভীষিকার যুদ্ধ, ভয়ঙ্করতার যুদ্ধ। সেই যুদ্ধে তুমি জিতে গেছো, এরকম একটা সংকেত কবি এখানে দিলেন। তাহলে এ পর্যন্ত আমরা দুটো কিন্তু অংশ দেখতে পেলাম। খুব ভালো করে লক্ষ্য করবে, এই কবিতার মধ্যে বেশ কয়েকটা ছত্রে কবি বেশ কিছু আলাদা আলাদা রূপকে ব্যাখ্যা করেছেন। প্রথম অংশে কবি কি বললেন? সৃষ্টির ইতিহাস, পৃথিবী থেকে আফ্রিকা কিভাবে আলাদা একটা বিচ্ছিন্ন মহাদেশ হলো তার ইতিহাস। এরপর কবি আফ্রিকা মহাদেশকে একটা মানব সত্তা রূপে কল্পনা করছেন এবং তার রূপকে কিভাবে বিভিন্ন উপমার মাধ্যমে, বিভিন্ন শব্দের মধ্যে দিয়ে তার রূপকে আমাদের সামনে তুলে ধরছেন। এখানে দুন্দুভি নিনাদে পর্যন্ত কবি সেই আফ্রিকার রূপ বর্ণনা করলেন। এরপর কবি আবার আরেকটা কথা বলছেন, আরেকটা অন্যরকম কথা বলছেন। বলছেন হায় ছায়াবৃতা। এই হায় শব্দটার মধ্যে দিয়ে কবি কিন্তু নিজের বিষাদকে প্রকাশ করলেন, নিজের দুঃখকে প্রকাশ করলেন। আফ্রিকার প্রতি কবির যে একটা মানে ভালোবাসা, কিন্তু সেখানে কবির দুঃখ বোধ, সেই চেতনাকে কবি প্রকাশ করলেন। হায় ছায়াবৃতা। ছায়াবৃতা কেন? ছায়ায় আবৃত হয়ে আছো তুমি, অর্থাৎ অন্ধকারময় তোমার চারদিকটা, তোমার ভিতরটা। মানুষ তোমাকে এখনো জানে না। সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্বের মানুষ আফ্রিকাকে এখনো জানতে পারেনি। আফ্রিকা এখনো ছায়ার মধ্যে, অন্ধকারের মধ্যে রয়েছে। এটাই কবি বলছেন। কালো ঘোমটার নিচে। কালো ঘোমটা মানে কি? কবি একটা নারী রূপে কল্পনা করছেন আফ্রিকাকে এবার, এবং সেই নারী যেন অবগুণ্ঠনরত। অবগুণ্ঠন মানে ঘোমটা, যেন সেই নারী ঘোমটা পড়ে আছে। আর সেই ঘোমটা লজ্জায় নয়, সেই লজ্জার নিবারণের ঘোমটা নয়, সেই ঘোমটা যেন কালো ঘোমটা, কালো আচ্ছাদন। যে আচ্ছাদন সেই আফ্রিকাকে পৃথিবী থেকে আড়াল করে রেখেছে, সে কথা কবি বলতে চাইছেন। অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার যে রূপটা, যে মানব সত্তাটা আমি দেখতে পাচ্ছি, কবি দেখতে পাচ্ছেন, সেই চেতনাটা মানে মানব সত্তাটাকে পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে না। মানে তোমার যে সৌন্দর্যটা, সেটা দেখতে পাচ্ছে না কেউ। তোমার ভয়ঙ্করতাটাই মানুষ চেনে, তোমার একটা বিভীষিকাময় রূপকে মানুষ চেনে, কিন্তু তোমার মধ্যে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যকে মানুষ এখনো দেখেনি। তাই তুমি কালো ঘোমটার আড়ালে ছায়াবৃতা। উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষার আবিল দৃষ্টি বললেন কেন কবি? পৃথিবীর সমস্ত দেশগুলো আফ্রিকাকে উপেক্ষা করে। উপেক্ষা করে কেন? আফ্রিকার যে মানুষ, তারা কালো চামড়ার মানুষ। আর এই কালো চামড়ার মানুষকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তৎকালীন সময় তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোই পৃথিবীতে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলেছিল। যে সময় দাঁড়িয়ে কবিতা লেখা, সেই সময় আমাদের ভারতবর্ষও কিন্তু পরাধীন, আমাদের ভারতবর্ষেও কিন্তু রাজ করছে সেই ইউরোপিয়ান কান্ট্রি। কাজেই সেই সময় দাঁড়িয়ে কবি বলছেন উপেক্ষার আবিল দৃষ্টি, মানে উপেক্ষার যে ঝাপসা দৃষ্টি। আবিল শব্দের অর্থ এখানে একটা ঝাপসা। বলছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মহাদেশের, পৃথিবীর প্রত্যেকটা স্তরের মানুষ তোমাকে উপেক্ষার ঝাপসা দৃষ্টিতে দেখে, জাস্ট তাকায়, সেখানে তোমাকে দেখতে পায় না। ঝাপসা দৃষ্টি কবি বললেন কেন? তারা উপেক্ষা করে ঠিকই, তাদের দৃষ্টি ঝাপসা বলে তাই। কারণ তারা যদি সত্যিকারের সম্পূর্ণ দৃষ্টিতে তোমাকে দেখতো, খোলা চোখে দেখতো, তাহলে তোমার সম্পূর্ণ সৌন্দর্যকে দেখতে পারতো। তোমার ভয়ঙ্কর রূপটাকেই শুধুমাত্র দেখতো না, তোমার কালো পোশাকটাকে শুধু দেখতো না। এটাই কবি বলতে চেয়েছেন। এরপরে কবি কি বললেন? এলো ওরা লোহার হাত করি নিয়ে।
এই 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 অংশে কবি একটা অন্য দিকের কথা বলেছেন। এখানে তোমাদের একটা কথা বলি, একটা সময় একটা ইতিহাসের কথা, আফ্রিকার একটা মানে ছোট্ট দেশ হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া দেশটার প্রতি পৃথিবীর বিভিন্ন দেশেরই কিন্তু একটা মানে আকর্ষণ ছিল। যাই হোক, ইতালি একসময় তার মানে ক্ষমতা বলে, তার অর্থের বলে এই ইথিওপিয়াকে আক্রমণ করে তাকে দখল করে নিয়েছিল। এই বিষয়টা খুব আঘাত করেছিল কবিকে। কবি এটা মেনে নিতে পারেনি, কারণ পৃথিবীর কোনো দেশ সেই সময় কিন্তু কোনো প্রতিবাদ জানায়নি, কোনো কথা বলেনি, যেন নিশ্চুপ একটা ছবি রেখেছে। সেই বিষয়টা কবিকে খুব দুঃখ দিয়েছিল। আর সেই সময় বিভিন্ন ঔপনিবেশিক যে হানা, মানে আফ্রিকার প্রতি বিভিন্ন মানুষের যে হানা, সেই হানার কারণটা ছিল একমাত্র লোভের হানা। প্রত্যেকটা সাম্রাজ্য মানে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন মহাদেশ থেকে সামুদ্রিক অভিযান চালিয়েছিল আফ্রিকার পথে মানুষ। কি কারণে না, বিভিন্ন সাম্রাজ্য বা মানে খনিজের সন্ধানে, কিংবা যে বনজ সম্পদ, সেই সম্পদের জন্য। তোমরা যে চাঁদের পাহাড়ের কথা আমি তোমাদের বললাম, সেখানেও তোমরা দেখেছো যে হীরের খনির একটা কথা লেখক বলেছেন। আসলে এই যে লেখক সৃষ্টি করেছেন, তার উপন্যাসটা কেন করেছেন সেটাও কিন্তু ইতিহাসের পটভূমি থেকেই লেখক তৈরি করেছেন। অর্থাৎ বিভিন্ন মানুষ, বিভিন্ন ঔপনিবেশিক রাজ্য, বিভিন্ন মহাদেশ এই যে বারে বারে সামুদ্রিক অভিযান চালিয়েছে আফ্রিকার পথে, তারা কিন্তু আফ্রিকার সম্পদের লোভে গেছে। আফ্রিকাকে কখনোই মানে একটা পৃথিবীর ইতিহাসে জাগিয়ে তোলার জন্য, তাকে একটা ভালো স্থান দেবার জন্য কোনো চেষ্টা কখনো করেনি। এবং সেই দুঃখের কথা কবি এখানে এই অংশে, এই স্ট্যান্ডায় ব্যক্ত করেছেন। কবি বলছেন কি, নখ যাদের তীক্ষ্ণ, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। লোহার হাতকড়ি কেন বললো, মানে তোমার হাতে যেন হাতকড়ি লাগিয়ে দিতে এলো, অর্থাৎ তোমাকে তারা কবজা করতে চাইলো, তোমার সম্পদকে তারা কবজা করতে চাইলো। আর লোহার হাতকড়ি কেন, তারা উন্নত দেশ, যেসব দেশ আফ্রিকায় গেল তারা তো উন্নত দেশ, তাদের দেশে লোহা আবিষ্কার হয়েছে, তাদের দেশে লোহার বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, সেই যন্ত্রপাতি নিয়ে খনন কার্য চালিয়েছিল তারা তোমার ভূমিতে। এই কথাকে কবি বলতে চেয়েছেন এখানে। বলছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমরা জানো আফ্রিকার পশুদের মধ্যে একটা মানে উল্লেখযোগ্য পশু হচ্ছে নেকড়ে, আফ্রিকার নেকড়ে। বলছে তোমার সেই নেকড়ের নখ যত না তীক্ষ্ণ, তার থেকেও তীক্ষ্ণ হচ্ছে সেই লোভী মানুষদের নখ। এরপর কবি কি বলছেন, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। মানুষ ধরার দল কেন বলছেন কবি, মানুষ ধরা, মানুষ ধরে যে। খুব অদ্ভুত লাগছে শুনতে, মানুষই যাচ্ছে মানুষ ধরতে, এর অর্থ কি? আসলে সেই সময় বিভিন্ন মহাদেশের মানুষ, ইউরোপিয়ান কান্ট্রিগুলো বিশেষ করে আফ্রিকার মানুষদের, ওই কালা আদমি বলে যারা তাদের মানে পরিচয় দিয়েছে, সেই মানুষগুলোকে হাতে মানে শেকল বেঁধে, হাতে পায়ে শেকল বেঁধে কৃতদাসে পরিণত করতো এবং তাদের দিয়ে অমানবিক মানে ভীষণ কষ্টের কাজ করাতো, তাদের প্রতি চালাতো অমানসিক অত্যাচার। সেই জন্যই কবি বলেছেন মানুষ ধরার দল। এরা মানুষ ধরতো, এরা ওই আফ্রিকানদের ধরে ধরে আনতো কৃতদাস বানানোর জন্য। এখানে সে কথাই কবি উল্লেখ করেছেন, সেই ইঙ্গিত কবি দিয়েছেন এখানে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। গর্বে যারা অন্ধ, একটা শ্রেণীকে কবি বুঝিয়েছেন। কোন শ্রেণী? পৃথিবীর সেই সব মানুষকে, সেই সব মহাদেশের মানুষকে, বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে, যারা আফ্রিকার ওপর মানে আফ্রিকার ভূমির ওপর প্রচন্ড অত্যাচার করেছে, তাদের লোভকে কার্যকরী করার জন্য। তারা আফ্রিকার বনজ সম্পদকে অধিকার করতে চেয়েছে। তারা ভাবতো আফ্রিকায় প্রচুর খনিজ সম্পদ আছে এবং সেই খনিজ সম্পদ আহরণ করার জন্য বারে বারে তারা আফ্রিকায় গেছে এবং ক্ষতবিক্ষত করে দিয়েছে আফ্রিকার ভূমিকে। সেই কথা কবি এখানে বলেছেন। আর তারা গর্বে উদ্ধত, তারা অহংকারী। কিসের অহংকারী? অহংকারী তারা আধুনিকতার অহংকারী। তারা উন্নত দেশ, তারা একটা শিক্ষিত দেশ, তারা উন্নত দেশ, জাতের উন্নয়নের অহংকারে তারা অহংকারী। তারা তোমার থেকে অনেক এগিয়ে গেছে, সেই অহংকারী। আর সেই অহংকার কাদের ছাপিয়ে গেছে? বলছে সূর্যহারা অরণ্যের চেয়ে। তোমার সূর্যহারা অরণ্য, সূর্যহারা অরণ্য, আফ্রিকার সূর্যহারা অরণ্য অহংকারী। কেন অহংকারী? আমরা জানি একটা গাছের বেঁচে ওঠার জন্য
সূর্যের প্রয়োজনীয়তা কতখানি। তোমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কথা, ফটোসিনথেসিস প্রক্রিয়ার কথা, যেখানে সূর্যের আলো ছাড়া একটা গাছ কখনোই বেঁচে থাকতে পারে না। অথচ সূর্যহারা আফ্রিকায় অত বড় বড় গাছ কিভাবে বেঁচে আছে? তাই জন্য সেই সূর্যহারা অরণ্য নিজেকে অহংকারী মনে করত। তাদের অহংকার ছিল যে সূর্য আমাদের এখানে পৌঁছয় না, কিন্তু আমরা বেঁচে আছি। আসলে তাদের আচ্ছাদনই তো ওখানে আচ্ছাদন করেছে, তারা তো সূর্যের আলো প্রথমে পেয়েছে, পেয়েই তো বেড়ে উঠেছে। এটা এই অহংকারে তারা উদ্দীপ্ত, আর সেই অহংকারকে ছাপিয়ে গেছে সেই সাম্রাজ্য লোভী মানুষের অহংকার। কবি এখানে সে কথা বলেছেন। সভ্যের বর্বর লোভ। কবি বলছেন সেই সব জাতি, সেই সব ইউরোপিয়ান কান্ট্রি যারা নিজেদের সভ্য দেশ বলে গর্ব করে, সেই সব জাতি তাদের বর্বর লোভকে এখানে উন্মুক্ত করেছে। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ সেই বর্বর লোভকে তারা নগ্ন করেছে। নগ্ন মানে নিজেকে বস্ত্রহীন করে তোলা। নগ্ন শব্দের অর্থ বস্ত্রহীন হওয়া। এখানে কবি নগ্ন বলেছেন কেন? লজ্জার যে বস্ত্র আমরা পরে থাকি, সেই লজ্জা যখন আমরা ভুলে যাই, নিজেদের নির্লজ্জ রূপটাকে যখন আমরা তুলে ধরি, তখন আমাদের মানসিকতা নগ্ন হয়ে যায়, আমাদের মনুষ্যত্ব নগ্ন হয়ে যায়। কবি সে কথাই এখানে বলতে চেয়েছেন, আর সেই নগ্ন রূপকে কবি এখানে উল্লেখ করেছেন। অমানুষতার অর্থ মনুষ্যত্বহীন কাজ, তাকেই কবি বলেছেন। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ তোমার ভাষাহীন ক্রন্দনে, আফ্রিকা একটা মহাদেশ, তার মধ্যে কোনো জীবসত্তা নেই, তার মধ্যে প্রাণ নেই, কাজেই তার ভাষা নেই, সে কথা বলতে পারে না। তোমার ভাষাহীন ক্রন্দনে তুমি সেদিন কেঁদেছিলে, কিন্তু তোমার কান্নার কোনো শব্দ ছিল না, তোমার মুখের কোনো ভাষা ছিল না, কারণ তুমি বলতে পারো না। বোবা কান্না তোমার মধ্যে ফুঁপড়ে ফুঁপড়ে উঠেছিল, এটা কবি বলতে চাইছেন। বাষ্পাকুল অরণ্য পথে, তোমার অরণ্যের পথে যে বাষ্পাকুল মানে যে বায়ু বয়ে চলে, সেই বায়ু যেন তোমার কান্নাকে বহন করে চলেছিল, কিন্তু সেই কান্না ভাষাহীন ছিল, নিঃশব্দ ছিল। পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। এই যে মানুষ তাকে কর্ষণ করেছে, অরণ্যকে মানে একটা অরণ্য ভূমির ওপর দিয়ে যখন মানুষ যাত্রা করছে, তখন সেই অরণ্যকে কাটতে হবে, সেই জঙ্গলকে কাটতে হবে, তবেই তো মানুষ তার মধ্যে দিয়ে যাত্রা করবে। তোমাকে কেটে রক্তাক্ত করেছে তোমার দেহ, সেই রক্ত যেন ভেসে গেছে আফ্রিকার ভূমির ওপর দিয়ে। কবি বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার। তোমার পথে যে ধূলি ছিল, ধুলো ছিল, সেটা পঙ্কিল হলো। পঙ্কিল অর্থাৎ পাকযুক্ত হলো। এখানে অনেকেই ব্যাখ্যা করেছে, আমি জানি, আমি শুনেছি, আমার বহু ছাত্রছাত্রীও আমাকে বলেছে, আমি যখন বোঝাতে গেছি তাদের, যে পঙ্কিল হলো অর্থাৎ কাদা হয়ে গেছে তোমার ভূমি, তোমার অশ্রুতে কাদা হয়েছে। কিন্তু এখানে আমার মনে হয় কবি পঙ্কিল শব্দটা ব্যবহার করেছেন পাকযুক্ত হলো, অর্থাৎ পাকের ছোঁয়া, মানে পাক মানে কি? নোংরা, আবর্জনা, তোমাকে নোংরা করে দিল। তোমার একটা সৌন্দর্য যেটা ছিল, তোমার যেখানে নিষ্পাপ একটা সত্তা ছিল যে ভূমিতে, সেখানে পাপের স্পর্শ করলো। পঙ্কিল হলো তোমার ভূমি, এটাই কবি বলতে চেয়েছেন। তোমার রক্তে অশ্রুতে মিশে, সেখানে তোমার রক্ত মিশে আছে, সেখানে তোমার অশ্রু মিশে আছে, এটা কবি বলেছেন। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। খুব সুন্দর করে কবি একটা ইতিহাস রচনা করেছেন। কবি বলেছেন দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। তোমরা জানো যে বিভিন্ন অভিযানে যে মানে অভিযান করে যারা, যে মানুষেরা, তাদের একটা আলাদা বেশভূষা থাকে, আর তাদের বুটের তলায় যেন সেই কাঁটা লাগানো একটা, যে স্পোর্টস শুগুলো তোমরা দেখেছো, তার সে অনেকটা ওরকম জুতো, সেই জুতোগুলো যখন ভূমির ওপর পড়ে, সেই ভূমিকে যেন মানে ব্যথা দেয়, কষ্ট দেয় সেই ভূমিকে। বলছে তোমার দস্যু পায়ের কাঁটা, দস্যু বলে সেই ইউরোপিয়ান কান্ট্রির মানুষগুলোকে কবি ব্যাখ্যা করেছেন। বলছে সেই দস্যুর পায়ের সেই কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড জমে উঠছে, তোমার অশ্রু আর ধুলো কাদা মিশে সেখানে কাদাময় হয়ে উঠছে তোমার পথ।
চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। বলছে তোমার যে আফ্রিকান ইতিহাস, সেই ইতিহাসে তোমাকে যেন একটা অপমান দিয়ে গেল। আফ্রিকার প্রতি মানুষের যে অবহেলা, যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী ইতিহাস থেকে কোনোদিন মুছে যাবে না। আফ্রিকা যত স্বাধীন হোক, যতই তারা আধুনিকতার পথে উত্তরণ ঘটাক, তাদের সেই ইতিহাস, তাদের জীবনের সেই মর্মান্তিক ঘটনার কথা কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না। ইতিহাসে তা চিরকালীন গাথা থাকবে। ফলে তোমার বুকে যারা জন্মগ্রহণ করবে তাদের বুকে সেই ব্যথা চিরকালীন হয়ে থাকবে। এটাই কবি এখানে বলতে চাইলেন। এখানে একটা ইতিহাসের কথা, আফ্রিকার প্রতি অত্যাচারের কথা কবি এই স্ট্যান্জাতে বললেন। এরপরে কবি আবার অন্য একটা রূপের ছবি দেখাচ্ছেন। সেই ঔপনিবেশিক রাজ্যগুলো, সেই সাম্রাজ্য লোভী মানুষ, মানে সাম্রাজ্যবাদী সত্তাগুলোর কথা বলছেন, তাদের দেশগুলোর কথা বলেছেন যেখানে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এখানে যে দুঃখ বেদনার ইতিহাস তারা লিখলো, সেই মানুষগুলি আবার তাদের দেশে কতটা আনন্দ উৎসবে মুখর হয়ে উঠেছে, সেই ছবি কবি এখানে উল্লেখ করেছেন। একটা সুন্দর চিত্র অঙ্কন করেছেন। কবি বলছেন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ তোমাকে যারা কলঙ্কিত করলো, তোমাকে যারা ক্ষত বিক্ষত করলো, তোমাকে যারা একেবারে দগ্ধে দগ্ধে মারার চেষ্টা করলো, তোমাকে যারা কাঁদিয়ে ছাড়লো, তোমার অশ্রুতে যারা একটা ভয়ঙ্কর রক্ত মিশিয়ে দিল, সেই মানুষগুলোই তাদের দেশে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পুজো করছে, পুজোর ঘণ্টা বাজাচ্ছে এবং সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে তারা সন্ধ্যারতি করছে, সকালবেলা আরতি করছে, পূজার বন্দনা করছে ঈশ্বরের উদ্দেশ্যে। কবি এখানে কেন কথাটা বলছেন? বলছেন পৃথিবীতে বহু মানুষ, বহু মনীষী বারে বারে বলে গেছেন, ঈশ্বর মন্দিরে থাকে না, ঈশ্বর থাকে মানুষের মনে। প্রত্যেক মানুষের মনে ঈশ্বরের বাস। সেই মানুষগুলোকে যদি আমি আঘাত করি, তাহলে কিন্তু ঈশ্বরকে আঘাত করা হয়। আমি যদি সেই মানুষগুলোকে অপমান করে, সেই মানুষগুলোকে আঘাত করে দেবতার উদ্দেশ্যে মন্দিরে তার আরাধনা করি, তাতে আমার দেবতা কখনোই খুশি হন না। কবি এখানে সেই ইঙ্গিত দিয়েছেন। কবি সেই ধুলা মন্দিরের কথাই যেন এখানে বলেছেন, তিনি আছেন যেথায় মাটি কেটে করছে চাষা চাষ। দেবতা নেই সেই মন্দিরে, সেই ঘরে যেখানে সুসজ্জিতভাবে ফুল দিয়ে, ধূপ দিয়ে তুমি সেই ঘরটাকে সাজিয়ে তুলছো। এখানে সেই ইঙ্গিতই কবি দিয়েছেন। বলছেন সেই সাম্রাজ্য লোভী মানুষগুলো তাদের পাড়ায় পাড়ায় দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করছে, শান্তির গান গাইছে, অথচ তারা অশান্ত করছে তোমার সাম্রাজ্যকে। কবি এখানে সেই কথা বললেন। তারপর কবি বলছেন, শিশুরা খেলছিল মায়ের কোলে। সেই লোভী মানুষগুলোর সাম্রাজ্যে তাদের শিশুরা তাদের মায়ের কোলে খেলছে, অর্থাৎ সেই শিশুরা ভবিষ্যতের একটা প্রতিনিধি, মানে যারা ভবিষ্যতের পৃথিবী গড়বে, তাদের সাম্রাজ্য গড়বে। শিশু কারা? যারা ভবিষ্যতের মানে আগামী দিনের পৃথিবীকে উজ্জ্বল করে তোলে, সেই মানুষ তারাই হচ্ছে শিশুরাই তো আগামী দিনকে, ভবিষ্যৎকে আরো সুন্দর করবে। এখানে সেই শিশুরা মায়ের কোলে খেলছে, অথচ তোমার কোলে, তোমার ভূমিতে যে শিশু জন্ম নিয়েছিল, সেই শিশুদের ভবিষ্যৎটা নষ্ট করে দিল কারা? সেই সাম্রাজ্যলোভী মানুষেরা। কেন নষ্ট করলো? কারণ তোমাকে আধুনিক হতে দিচ্ছে না তারা, তোমাকে অন্ধকারে রেখে দিয়েছে তারা, তোমাকে বারে বারে তোমার প্রতি অত্যাচার করে, অবিচার করে তোমাকে একটা ছায়ার মধ্যে রেখে দিয়েছে, কালো অন্ধকারে তোমাকে সরিয়ে রেখেছে। তোমার শিশুদের তাদের মায়ের কোলে হাসতে দিচ্ছে না তারা। একটা বিরূপ দ্বিচারিতার অঙ্কন কবি এখানে করেছেন। এর পরের অংশে কবি আবার অন্যভাবে অন্য কথা বলেছেন। কবি বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। অর্থাৎ আজ যখন, প্রথমেই বলেছি আমি কবিতার শুরুতে 1936-37 সাল নাগাদ কবিতাটা প্রকাশ পেয়েছিল। অর্থাৎ এরপরে এসেছে কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে যে উত্তাল পৃথিবী হয়েছিল, পৃথিবীর মধ্যে যে অরাজকতা এসেছিল, সেটাকে উপলব্ধি করতে পেরেছিল কবি সাহিত্যিকেরা, সবাই উপলব্ধি করতে পেরেছিলেন। এখানে বিশ্বকবিও সেই উপলব্ধিতে নিজেকে রেখেছেন। কবি বুঝতে পেরেছেন যে সাংঘাতিক একটা কঠিন দিন আসতে চলেছে পৃথিবীর জন্য। বলছে, আজ যখন পশ্চিম দিগন্তে, অর্থাৎ পশ্চিম দিকে, মানে সেই পশ্চিমের দেশগুলোতে,
প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ ঝঞ্ঝা বাতাস মানে বাতাসের ঝোড়ো হাওয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? বলছেন যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অর্থাৎ চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। কবি এখানে একটা যুদ্ধের চিত্র অঙ্কন করেছেন। বলছেন যে পৃথিবীর সমগ্র দেশ থেকে যে দেশের মানুষেরা মানে আগ্রাসী মন নিয়ে, একটা লোভী মন নিয়ে এতদিন তারা সুপ্ত বাসনাগুলোকে সুপ্ত রেখেছিল, তারাও জেগে উঠছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো সমগ্র বিশ্ব যুদ্ধের মধ্যে নেমে গিয়েছিল। কবি বুঝতে পেরেছিলেন যে সমগ্র বিশ্ব যুদ্ধে অবতীর্ণ হতে চলেছে। তাই বলেছেন যে সময় হয়েছে সেই সন্ধ্যাবেলা ঝোড়ো বাতাসে নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে, অর্থাৎ বাতাসে যেন বারুদের গন্ধ পাচ্ছেন কবি। বলছেন যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশু বলে কবি সেই মানুষগুলোকে উল্লেখ করেছেন যারা সাম্রাজ্যবাদী লোভ নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চলেছে। বলছে তারা যেন এতদিন গুপ্ত গহ্বরে লুকিয়েছিল, তারা পশুর মতো আচরণ করছে এখন, এবং তারা পৃথিবীটাকে যুদ্ধের মধ্যে দিয়ে একটা উন্মত্ত রুদ্ধ শ্বাস করা পরিস্থিতি করে তুলতে চলেছে। এই কথা কবি এখানে বলছেন। কবি বলছেন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তারা অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করছে, মানে কবি বলছেন তাদের যে ধ্বনি, অর্থাৎ পারমাণবিক বোমার যে আওয়াজ, যুদ্ধের যে দামামা, সেই অশুভ শব্দগুলো কবিকে কি জানিয়ে দিচ্ছে? যে দিন শেষ হতে চলেছে, অর্থাৎ খারাপ সময় আসছে, যেন একটা অন্ধকার নেমে আসতে চলেছে সমগ্র পৃথিবীর বুকে। পৃথিবীর সমগ্র মানুষ, মানে শুধু ভারতবর্ষের কথা কিন্তু কবি এখানে বলেননি, সমগ্র পৃথিবীর কথা বলছেন, এবং কবি সাম্রাজ্যবাদী সেই দেশগুলোর কথা বলছেন যে যুদ্ধ কিন্তু সকল মানুষের জন্য ক্ষতিকারক। একটা যুদ্ধ যদি কোথাও হয়, সেই যুদ্ধে শুধুমাত্র যে শত্রুপক্ষের মানুষ মরে, শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি হয় তা কিন্তু নয়, দুটো পক্ষেরই কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়, বহু নির্দোষ মানুষ সেই যুদ্ধের বলি শিকার হয়, এবং একটা বড় যুদ্ধ হলে তার রেশ বহুদিন পর্যন্ত মানুষকে ভুগতে হয়। কবি সে কথা বলেছেন। বলছেন যে সেই অশুভ সময় আসছে, ঘন অন্ধকার নেমে আসতে চলেছে, দিন শেষ হতে চলেছে, মানুষকে কবি সেই বার্তা দিতে চলেছেন। আমরা জানি যে কবি সাহিত্যিকরা বিভিন্ন কঠিন দিনগুলোতে কিন্তু যুদ্ধে মানে তারা একেবারে সক্রিয়ভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি বা মানুষের ঘরে ঘরে গিয়ে একটা শান্তির বাণী পৌঁছে দেননি। তারা কি করেছেন? তারা কলম তুলে ধরেছেন, পেন ধরেছেন হাতে, এবং তারা তাদের লেখনীর ক্ষুরোধার লেখার মধ্যে দিয়ে সমস্ত জগৎবাসীকে জাগিয়ে তুলতে চেয়েছেন। এখানে রবীন্দ্রনাথও কিন্তু সেই বার্তায় পৌঁছে দিতে চেয়েছেন সমগ্র জগৎবাসীর কাছে। কবি বলতে চেয়েছেন যে তোমরা এই কঠিন দিনে জেগে ওঠো। কিভাবে জেগে ওঠো? এসো যুগান্তের কবি। এখানেও আমার একটা কথা বলার আছে, যুগান্তের কবি। যুগান্তের কবি কাকে বলা হয়? সেই কবিকে যে কবি এক যুগ থেকে অন্য যুগে উত্তীর্ণ করে মানুষকে, মানে একটা যুগ শেষ হয় এবং আর একটা যুগের সূচনার আভাস দেয়। কবি এখানে সেই কবির কথা বলেছেন। এখানে আমি বহু জায়গায় দেখেছি, বহু মানুষকে দেখেছি এর একটা অন্য ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যুগান্তের কবি বলে কবি বাল্মীকিকে বুঝিয়েছেন, কখনো কেউ বলেছেন যে যুগান্তের কবি বলে কবি শেক্সপিয়ারকে বুঝিয়েছেন, অথবা যুগান্তের কবি বলে কবি তারও আগের কবিদের বুঝিয়েছেন, কিংবা কেউ বলেছেন যুগান্তের কবি বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন। কিন্তু আমার মনে হয় কবি এখানে যুগান্তের কবি বলে সমগ্র জগৎবাসীকে বুঝিয়েছেন। কারণ একটাই, কবি শব্দের অর্থ হচ্ছে কাব্য সৃষ্টি করে যে, অর্থাৎ জগতের সৃষ্টি, মানে আমরা যখন সমগ্র জগৎকে সৃষ্টি মানে তৈরি করব, সেই তৈরির কাজটা কিন্তু একটা মানুষ একা করতে পারে না, সমগ্র জগৎবাসী মিলে কিন্তু সৃষ্টি করতে পারেন, একটা নতুন যুগ তৈরি করতে পারে। এবং কবি সমগ্র জগৎবাসীকে তাই যুগান্তের কবি বলে এখানে আহ্বান করেছেন। বলেছেন সমস্ত জগৎবাসী এগিয়ে এসো, তোমরা যুগান্তের কবি, তোমরা নতুন যুগ সৃষ্টি করতে পারো। এই ধ্বংসের যুগকে অতিক্রম করে যাতে একটা নতুন যুগ তৈরি হয়, সেই কাজে তোমরা ব্রতী হও। এবং সেই জন্য কবি এখানে যুগান্তের কবি বলে সমগ্র জগৎবাসীকে ডাক দিয়েছেন বলেই আমার ধারণা। কবি বলছেন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত মানে কি? কবি প্রথমেই বলেছেন যে প্রদোষকাল, এরপর বললেন আসন্ন সন্ধ্যা। আসন্ন মানে যা এখনো আসেনি, আসতে চলেছে,
অর্থাৎ একটা সন্ধ্যা মানে একটা অন্ধকার নেমে আসছে। কবি এখানে আসন্ন সন্ধ্যা বলতে পৃথিবীর বুকে যে অন্ধকার নেমে আসতে চলেছে, যে যুদ্ধের ভয়াবহতা সমগ্র মানুষের বুকে একটা ভয়ঙ্কর রূপ এনে দেবে, সমগ্র জগতের বুকে একটা অন্ধকার এনে দেবে, সে কথাই কবি বলেছেন। শেষ রশ্মিপাতে, মানে রশ্মি এখানে আলোক রশ্মি, সেই শেষ আলোক রশ্মি যারা এখানে পড়ছে, এবার নেমে আসবে অন্ধকার, এই বার্তা কবি দিচ্ছেন। বলছেন দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়ে, কবি সমগ্র জগৎবাসীকে বলছেন, এবং সেই সঙ্গে বিশেষভাবে বলছেন সেই সাম্রাজ্যবাদী মানুষগুলোকে, সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা ধ্বংসলীলায় মেতে উঠেছিল, যারা আফ্রিকাকে যদি একটা মানবী রূপে আমরা কল্পনা করি, একটা নারী রূপে কল্পনা করি, সেই নারীর প্রতি অত্যাচার করেছিল সেই আগ্রাসী মন নিয়ে সেই সমস্ত সাম্রাজ্যলোভী মানুষগুলো। বলছে সমগ্র মানুষ, তোমরা আজকে যারা অন্যায়টা করেছে তারা এবং তাদের উত্তরসূরি যারা আছো, বা যারা তাদের মতো আরো অন্যান্য মানুষ, বা তাদের মতো সমগ্র পৃথিবীর মানুষ সবাই মিলে আজ দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানে সম্মানহীন হয়ে গেছে, যে যার সম্মান কেড়ে নেওয়া হয়েছে, যাকে এতদিন একটা পৃথকভাবে আলাদা করে রাখা হয়েছে, তাকেও তোমরা সঙ্গী করো, তার কাছে নত হও, তার কাছে ক্ষমা চাও, তোমরা বলো ক্ষমা করো, তোমরা সবাই মিলে তাকে বলো ক্ষমা করো, যা হয়ে গেছে সেটা ভুল হয়েছে, এবার তুমি আমাদের সঙ্গী হও, এ কথা কবি বলতে চাইছেন। হিংস্র প্রলাপের মধ্যে, তোমরা এখন হিংস্র প্রলাপে মেতে উঠেছো, সেই হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার সেই পুণ্যবাণী। তোমরা যে হিংস্র প্রলাপ এখন করছো, অর্থাৎ যুদ্ধং দেহি যে প্রলাপ তোমরা এখন সমগ্র পৃথিবীবাসীর মধ্যে দেখা যাচ্ছে, সেই প্রলাপের মধ্যে একটা পুণ্যবাণী উচ্চারণ করো। সেই পুণ্যবাণীটা কি না, ক্ষমা করো, অর্থাৎ ক্ষমার বাণী। কবি এখানে ক্ষমা প্রার্থী হয়ে এসেছেন, শুধু নিজে নন, জগৎবাসীকে করে তুলেছেন ক্ষমা প্রার্থী। কার কাছে? সেই আফ্রিকার কাছে। এখানে আফ্রিকা শুধু নয়, সমগ্র অত্যাচারীদের কাছে ক্ষমা চাইতে বলছেন, সেই অত্যাচারিতকে, সেই অত্যাচারীকে, যারা অত্যাচার করেছে তাদের। এখানে কবি অত্যাচারীদের প্রতি অত্যাচারীর ক্ষমার কথা বলেছেন। যাই হোক, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এখানে তোমার যে সভ্যতা, যে সভ্য দেশ বলে তুমি নিজেকে গর্ব করছো, সেই সভ্য দেশে পুণ্যবাণী হোক ক্ষমা করো, এটাই কবিতার শেষ অংশে কবি বললেন। তাহলে আফ্রিকা কবিতা তোমাদের কাছে নিশ্চয়ই খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি। আর তবুও তোমাদের কাছে কোথাও যদি কোনো অংশে কঠিন মনে হয়, কোনো শব্দ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন করে ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।